হাই এভরিওয়ান, আমি আজকে আপনাদের এই ক্রোশে ট্রায়াঙ্গেল শাল বানানো দেখাবো। এটা খুবই বিগিনার ফ্রেন্ডলি একটি শাল। এখানে ক্রোশে ফ্যান স্টিচ ব্যবহার করা হয়েছে, যেটা শালে একটা 3D এফেক্ট দিয়েছে। শীত বা গরম যে কোনো ঋতুতে ব্যবহার উপযোগী সুতা দিয়ে আপনারা এই শালটি বানাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কেটিয়া উল ইউজ করছি টিউটোরিয়ালটির জন্য। সঙ্গে থাকছে 3 মিলিমিটার ক্রোশে হুক। আমি এখানে অলরেডি একটা স্যাম্পল করে রেখেছি 9টা সুতায়, জাস্ট দেখানোর জন্য যে এটা চিকন সুতায় কেমন লাগবে। আপনারা যারা সামারের জন্য শালটি বানাতে চাচ্ছেন তারা এই ধরনের 9টা সুতাও কিন্তু ইউজ করতে পারেন। দেখুন 9টা সুতাতেও কিন্তু খুব সুন্দর লাগছে শালটা। আমি একটা যে স্যাম্পলটা করেছি, বাট যেহেতু সামনে শীত আসছে, আমি শীতের কথাটা মাথায় রেখে একটু মোটা সুতায়, যেটাতে শালটা শীতের জন্য উপযোগী হবে, সেই জন্য সেটি উলটা ইউজ করছি। আর এটা হচ্ছে ডিকে বা পোর্সওয়েট সুতা। সো আপনারা 2.5 মিলিমিটার থেকে 3.5 মিলিমিটার যে কোনো ক্রোশে হুক ইউজ করতে পারবেন। আমি 3 মিলিমিটার ক্রোশে হুক ইউজ করছি, একদম মিডিয়ামটা। প্রথমে আমরা যেটা করব, স্লিপ নট তৈরি করে নেব। তারপরে আমাদের রো 1টা স্টার্ট করব। আমরা প্রথমে চেইন 5 করে জয়েন করে নেব প্রথম চেইনে। আমাদের রো 1টা রং সাইড রো হবে, অর্থাৎ সকল বেজোড় সংখ্যক রোই রং সাইড রো হবে। আমরা রং সাইড থেকে কাজটা স্টার্ট করছি। প্রথমেই চেইন 3, এটা আমাদের ফার্স্ট ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট হবে। এরপরে এই যে আমরা চেইন 5 লুপ করেছি, এখানে 2টা ডাবল ক্রোশে করব। এরপর চেইন 1, তারপরে চেইন 5 লুপে আরো 3টা ডাবল ক্রোশে। এরপর এগেইন চেইন 1, চেইন 5 লুপে 3টা ডাবল ক্রোশে, চেইন 1, চেইন 5 লুপে আরো 3টা ডাবল ক্রোশে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের টোটাল 4টা 3 ডাবল ক্রোশে তৈরি হচ্ছে, গ্রুপ তৈরি হচ্ছে, 1টা 2টা 3টা 4টা। এরপরে আমরা এখানে কোনো জয়েন করব না। আমরা যেটা করব, ইয়ার্ন ওভার করে প্রথম যে চেইন 3 ছিল সেটার মাথায় একটা ডাবল ক্রোশে করব। তাহলে শালের এজটা খুব স্ট্রেইট একটা এজ হবে। এটা আমাদের রো 1টা শেষ হলো, যেটা আমাদের রং সাইড রো। এখন আমরা রো 2 শুরু করব, এটা হবে আমাদের রাইট সাইড রো। রো 2 শুরু করার জন্য প্রথমে চেইন 3 টার্ন করে নিলাম। এরপরে 3টা ডাবল ক্রোশে স্কিপ করে নেক্সট যে চেইন 1 স্পেসটা আছে সেখানে আমি একটা শেল করব। 3 ডাবল ক্রোশে প্রথমে, তারপরে চেইন 1, তারপরে আবার 3 ডাবল ক্রোশে, এটা একটা শেল তৈরি করবে। 3 ডাবল ক্রোশে হয়ে গেল, তারপরে চেইন 1, তারপরে আবার 3 ডাবল ক্রোশে, এটাকে আমি শেল বলছি। এরপরে চেইন 2, পরবর্তী 3টা ডাবল ক্রোশে স্কিপ করে চেইন 1 স্পেস আমি আরেকটা শেল করব। এটা একদম পুরোটা কমপ্লিট করার জন্য এখন যেটা আমি করব, শেলটা হয়ে যাওয়ার পরে ইয়ার্ন ওভার করে তৃতীয় নাম্বার ডাবল ক্রোশেটা কিন্তু আসলে আগের রোর চেইন 3, যেটাকে আমরা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করেছি। সো তৃতীয় ডাবল ক্রোশের উপরে আমরা একটা ডাবল ক্রোশে করব। এই যে শেলগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বর্ডার শেল। এই শেলগুলো হচ্ছে আমাদের স্পাইন শেল, অর্থাৎ শালের মেরুদণ্ড। আর এই যে চেইন 2 স্পেস করেছি, এই চেইন 2 স্পেসে আসলে মূল শালের বডিটা তৈরি হবে। যেহেতু এটার একটা স্পাইন আছে, এটা ট্রায়াঙ্গেলের মতো শেপটা আসবে। আমি রো 3 শুরু করছি এখন। প্রথমে চেইন 3 টার্ন করে নিব। নেক্সট 3টা ডাবল ক্রোশে স্কিপ করে চেইন 1 স্পেসে আমাদের বর্ডার শেলটা হবে। 3 ডাবল ক্রোশে, চেইন 1, 3 ডাবল ক্রোশে। এরপর চেইন 1, পরবর্তী 3টা ডাবল ক্রোশে স্কিপ করার পরে যে চেইন 2 স্পেসটা আছে সেখানে প্রথমে একটা ডাবল ক্রোশে করব, তারপর চেইন 4,
তারপর সেম চেইন টু স্পেসে আরেকটা ডাবল ক্রোশে, এটা কিন্তু আমাদের শালের বডিটা ক্রিয়েট করবে। তারপর আবার চেইন 1, নেক্সট 3টা ডাবল ক্রোশে স্কিপ করে চেইন 1 স্পেসে আমাদের স্পাইন শেলটা হবে, অর্থাৎ মাঝখানে মেরুদণ্ডে যে শেলটা, 3 ডাবল ক্রোশে, চেইন 1 3 ডাবল ক্রোশে। এরপরে আবার চেইন 1, শালের যে স্পাইন বা মেরুদণ্ড তার ডান সাইডে যে ডিজাইনটা করেছি সেম ডিজাইনটা কিন্তু বাম সাইডে হবে, অর্থাৎ শালের যে স্পাইনটা সেটা ডান সাইডের প্যাটার্ন এবং বাম সাইডের প্যাটার্ন দুটা সেম। আমি রোটা শেষ করব একদম আমাদের লাস্ট শেলটা যেখানে হলো তার নিচে যে শেলটা আছে সেটার লাস্ট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করে। এটা যে কোনো রো কমপ্লিট করার ক্ষেত্রে প্রযোজ্য। এটার মাথায় একটা ডাবল ক্রোশে করলে আমাদের রোটা শেষ হবে। তাহলে যেটা হবে যে এটা তো শালের এজ হবে, শালে একটা স্ট্রেইট একটা এজিং হবে। এবার রো 4, প্রথমে চেইন 3 করে নিব, আমি টার্ন করে নেব, নেক্সট শেলের চেইন 1 স্পেসে আরেকটা শেল, এটাও কিন্তু বর্ডার শেল হচ্ছে। তো আশা করছি আপনারা এতক্ষণে অলরেডি বুঝে গিয়েছেন যে আমি বর্ডার স্পাইন কিভাবে করছি। বর্ডারেও কিন্তু রাইট সাইড এবং লেফট সাইড দুটাতেই শেল হচ্ছে, স্পাইনও একটা শেল হচ্ছে, অর্থাৎ 3 ডাবল ক্রোশে, চেইন 1 3 ডাবল ক্রোশে। মিডলে আমাদের শালের বডিটাতে একটু চেঞ্জ আসছে। সো বর্ডার শেল, রাইট সাইডে বর্ডার শেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে চেইন 1 করে নেব, এরপরে 3 ডাবল ক্রোশে স্কিপ করব আমরা। তারপরে এখানে যে আমরা 4টা চেইন করেছি, এই 4টা চেইনের আগে আমাদের যে ডাবল ক্রোশেটা আছে, অর্থাৎ 3 ডাবল ক্রোশে স্কিপ করার পরে যে ডাবল ক্রোশেটা আছে সেটার মাথায় একটা ডাবল ক্রোশে করব। এরপর এই চেইন 4 স্পেসে আমি টোটাল 7টা ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে চেইন 1 করে নেক্সট যে আমাদের স্পাইন শেলটা আছে স্পাইন শেলের উপর একটা শেল করবো, তারপরে লেফট সাইডটা কিন্তু আমি সেম প্যাটার্নটা ফলো করে যাব। ফিনিশিংটা আর একবার দেখাবো যেন আপনারা একবার বুঝতে পারেন। লাস্ট যে শেলটা করেছি তার ঠিক নিচে যে শেলটা আছে সেটা লাস্ট ডাবল ক্রোশে, অর্থাৎ 3rd ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করে আমি কিন্তু রোটা কমপ্লিট করে ফেলছি। এটা প্রত্যেকটা রোর ক্ষেত্রে। সো আমি কয়েকটা দেখালাম, আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমরা 4টা রো পর্যন্ত কমপ্লিট করেছি। আমি একটু দেখাই, আমি যে স্যাম্পলটা করেছিলাম এখানে প্র্যাকটিসের জন্য, সেখানে আমরা ঠিক এই অংশটুকু করেছি। তাহলে আপনারা দেখেই বুঝতে পারছেন 9 তারে করলে কিন্তু এটা অনেক ছোট, এটা 4 সুইচ সুতা দিয়ে করছি, এটা অলরেডি অনেক বড় হয়ে গেছে 4টা রোতেই। এই কারণে আপনারা আসলে কি সুতা ইউজ করছেন এটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে আপনার টোটাল সুতার পরিমাণ কতটুকু লাগবে। নির্দিষ্ট অ্যামাউন্ট সুতা ইউজ করে আপনার শালের লেন্থটা এবং ওয়াইডটা কতটুকু হবে, এবং অবভিয়াসলি আপনি সামার সুতা ইউজ করছেন না উইন্টার সুতা ইউজ করছেন এটার উপর ডিপেন্ড করে শাল শীতের জন্য হবে না গরমের জন্য হবে সেটা ডিপেন্ড করবে। লেস সুতা, চিকন সুতা অবভিয়াসলি এটা গরমের জন্য পারফেক্ট হবে, আর আমরা যদি একটু শীতের জন্য বানাতে চাই তাহলে এই ধরনের মোটা সুতা ইউজ করতে পারি। আমি এখন রো 5টা শুরু করব। অ্যাজ ইউজুয়াল চেইন 3 করে আমরা নেক্সট চেইন 1 টার্ন করে নেক্সট চেইন 1 স্পেসে আমি বর্ডার শেলটা করে ফেলবো। বর্ডার শেল তৈরি করার পরে আমরা চেইন 1 করে নেব, তারপরে আগের রোর যে শেলের 3টা ডাবল ক্রোশে এটা স্কিপ করব। তারপরে টোটাল 9টা ডাবল ক্রোশে আছে, সেই ডাবল ক্রোশে প্রথমটার উপরে আমি একটা ডাবল ক্রোশে করব। এরপরে চেইন 4, এই চেইন 4 দিয়ে একটা পিকো হবে, বাট আমি এখানে একটু ডিফারেন্টলি পিকোটা বানাবো। আমরা যে চেইন 4 করেছি তার চতুর্থ চেইনের ভিতর দিয়ে আমি হুকটা প্রবেশ করাবো, ইয়ার্ন অফার করে সুতাটা টেনে নিয়ে এসে হুকে যে প্রথম লুপ থাকবে তার ভিতর দিয়ে স্লিপ করে নেব। তাহলে আমাদের এখানে একটা পিকো তৈরি হলো। তারপরে চেইন 1, এরপরে নেক্সট স্টিচের উপরে একটা ডাবল ক্রোশে। এভাবে পিকো করলে যেটা হবে, নর্মালি আমাদের পিকো একটা স্টিচের উপরে থাকে, বাট আমি যে প্রসেসটা দেখালাম এটা যেটা হলো স্টিচটা তো এখানে আছে, বাট পিকোটা কিন্তু নেক্সট স্টিচ এবং প্রথম স্টিচ দুটার মাঝামাঝি অবস্থানে আছে। সো এটা একটা কিছুটা পিকো গ্যাপের মতো বা পিকো স্পেসের মতো তৈরি হয়েছে। প্রথমে চেইন 4, চতুর্থ, আচ্ছা আমাদের হুক থেকে চতুর্থ চেইনের ভিতর দিয়ে হুক প্রবেশ করিয়ে স্লিপ করে পিকো তৈরি করলাম, তারপরে চেইন 1, এরপরে নেক্সট স্টিচের উপরে আরেকটা ডাবল ক্রোশে। তাহলে এই পিকোটাও কিন্তু
আমাদের মিডল পজিশনে থেকে গেল। তো এভাবে আমি বাকি আরও যে 6টা ডাবল ক্রোশে আছে সবগুলোর উপর এভাবে পিকো করে ডাবল ক্রোশে করব। তাহলে এটা এখন দেখতে এরকম লাগছে। এরপর একইভাবে চেইন 1 করে নেব। তারপর নেক্সট তো আমাদের স্পাইন শেল, সো স্পাইন শেলের চেইন 1 স্পেসে আরেকটা শেল বানাবো। তারপরে আমরা ঠিক রাইট সাইডে যে ডিজাইনটা ফলো করে আসলাম সেম ডিজাইনটাও কিন্তু লেফট সাইডে একইভাবে ফলো করব। এই যে আমার রো 5টা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যদি স্যাম্পলটা একটু আপনাদের দেখাই তাহলে দেখবেন যে এই অংশটা কিন্তু তৈরি হয়েছে। একটু ভালো করে দেখুন, এটা কিন্তু কিছুটা একটু 3D ইফেক্টের মতো। তো আমার এটা স্যাম্পলটা করে যেটা মনে হয়েছে, আপনারা যদি মাল্টিপল কালার ইউজ করতে চান শালে, তাহলে ঠিক এই অংশটা করে নেওয়ার পরবর্তী অংশে আপনারা ডিফারেন্ট কালার যদি অ্যাড করেন তাহলে এই 3D যে একটা ইফেক্ট এখানে তৈরি হয়েছে সেটা কিন্তু আরও পপ আপ করবে। তো আপনারা কিন্তু এই শালটা প্রত্যেকটা স্টেপে মাল্টিপল কালার ইউজ করে যেতে পারেন। ঠিক এই অংশটার পরবর্তী যে রোটা স্টার্ট হচ্ছে সেখানে ডিফারেন্ট কালার ইন্ট্রোডিউস করতে চান তাহলে কিন্তু এই 3D ইফেক্ট এই রোটার পরেই যে নতুন রোটা স্টার্ট হচ্ছে সেখানে কিন্তু নতুন একটা কালার ইন্ট্রোডিউস করতে পারেন। এভাবে এই ডিজাইনটা আমার মনে হচ্ছে মাল্টিপল কালারে অনেক সুন্দর লাগবে। তো আমি এখন রো 6টা স্টার্ট করব। এখানে প্রথমে আমি চেইন 3 করে নেব। অ্যাজ ইউজুয়াল চেইন 3 করে টার্ন করে ফার্স্ট যে চেইন 1 স্পেস আছে সেখানে বর্ডার শেলটা কমপ্লিট করব। বর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে চেইন 1 না, নর্মাল আমরা বর্ডারের পরে চেইন 1 করছি, এই ক্ষেত্রে আমরা চেইন 2 করব, কারণ নেক্সট রোতে আমাদের এখান থেকে কিন্তু একটা ইনক্রিজ হবে। এই চেইন 2 স্পেসে কিন্তু আমরা একটা নতুন শেল তৈরি করব। সো চেইন 2 করার পরে ইয়ার্ন ওভার করে নিব। শেলের 3টা ডাবল ক্রোশে স্কিপ করে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেটাতে আমি একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। পিছন থেকে হুকটা ঢুকে স্টিচের উপর দিয়ে আবার পিছনে নিয়ে স্টিচটা টেনে নিয়ে আসতে হয়। এরপরে নর্মালি ডাবল ক্রোশে করতে হয়। এবার চেইন 3, একটা ডাবল ক্রোশে আমরা স্কিপ করব। নেক্সট ডাবল ক্রোশেটে আমরা একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। আবার চেইন 3, এগেইন নেক্সট স্টিচ ডাবল ক্রোশেটা স্কিপ করে তার পরবর্তী ডাবল ক্রোশেটে আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। ঠিক এইভাবে আমি সবগুলো একটা করে স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে যাব। মাঝখানে চেইন 3 স্পেস থাকবে। লাস্ট ব্যাক পোস্ট ডাবল ক্রোশেটা হয়েছে লাস্ট ডাবল ক্রোশের উপরে। এরপর চেইন 2, নেক্সট স্পাইন শেলের চেইন 1 স্পেসে এই রোর স্পাইন শেলটা হবে। তারপর আবার চেইন 2 করে ঠিক আমরা রাইট সাইডে যে প্যাটার্নটা ফলো করলাম সেম প্যাটার্নটা রং সাইডে ফলো করে রোটা কমপ্লিট করব। রো 6টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখুন আমাদের শালে এরকম লুক এসেছে। একটা ক্লিয়ার কিন্তু একটা 3D ইফেক্ট এসেছে এখানে। সো আমাদের স্যাম্পলটা দেখুন, এই অংশটা কমপ্লিট হয়ে গেল। আমার পার্সোনালি মনে হয়েছে এই ডিজাইনটা সামার ইয়ার্ন বা এই ধরনের চিকন সুতার ক্ষেত্রে, বিশেষ করে কটন সুতার ক্ষেত্রে বেশি ভালো, কারণ স্টিচ ডেফিনেশনটা দেখুন এই স্যাম্পলে অনেক বেশি ক্লিয়ার, অনেক বেশি ভালোভাবে স্টিচগুলো এখানে বোঝা যাচ্ছে। বাট এখানে আমরা যখন মোটা সুতা ইউজ করছি এই সুতাগুলোতে কিন্তু স্টিচ ডেফিনেশন খুব একটা ক্লিয়ার না। আপনারা চাইলে কটন মোটা সুতা ইউজ করতে পারেন বা সামার ইয়ার্ন ইউজ করতে পারেন, কটন কর্ড বা মালাই কর্ড ইউজ করতে পারেন। চাইলে কতটুকু ওয়ার্ম হবে সেটা আমি আসলে কনফার্ম করতে পারছি না, বাট মোটা করতে চাইলে সেক্ষেত্রে হয়তো বা স্টিচ ডেফিনেশনগুলো আর একটু ভালো হতে পারে, কারণ আমি এখানে দেখছি যে কটনে কিন্তু স্টিচ ডেফিনেশনগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে। রো 7টা শুরু করব। প্রথমে অ্যাজ ইউজুয়াল চেইন 3 করে টার্ন করে নিয়ে নেক্সট বর্ডার শেলের চেইন 1 স্পেসে একটা বর্ডার শেল। এরপরে নেক্সট যে চেইন 2 স্পেসটা আছে প্রথমে আমরা চেইন 1 করে নেব, তারপর নেক্সট চেইন 2 স্পেসে আমরা ঠিক রো 3তে যেভাবে করেছিলাম চেইন 2 স্পেসে প্রথমে ডাবল ক্রোশে, চেইন 4 ডাবল ক্রোশে, তাহলে এখানে কিন্তু আমাদের একটা ইনক্রিজ হচ্ছে। এইভাবেই কিন্তু শালটা ধীরে ধীরে বড় হবে। এটা কিন্তু আমরা রো 7 করছি। এটা হয়ে যাওয়ার পরে নেক্সট যে চেইন 3 স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপর আবার চেইন 3, নেক্সট চেইন 3 স্পেসে সিঙ্গেল ক্রোশে,
চেইন 3, নেক্সট চেইন 3 স্পেসে সিঙ্গেল ক্রোশে। এরপরে কিন্তু আবার চেইন 3, নেক্সট চেইন 3 স্পেসে সিঙ্গেল ক্রোশে। তাহলে আমাদের চেইন 3 সিঙ্গেল ক্রোশে হচ্ছে টোটাল 3 বার, 1 2 3। এরপরে নেক্সট চেইন 2 স্পেসে একটা ডাবল ক্রোশে, চেইন 4, সেম চেইন 2 স্পেসে আরেকটা ডাবল ক্রোশে। তাহলে আমাদের রাইট সাইড প্যাটার্নটা কমপ্লিট হয়ে গেল। এরপর চেইন 1 করে নেক্সট যে আমাদের স্পাইন শেল আছে এখানে চেইন 1 স্পেসে একটা পাইন শেল। চেইন 1 করে ঠিক আমরা রাইট সাইডে যেভাবে করলাম লেফট সাইডেও একইভাবে রেগুলার প্রসেসে এটা কমপ্লিট করব। রো 8 এর জন্য আমি অলরেডি বর্ডার শেলটা কমপ্লিট করে ফেলেছি। এরপরে চেইন 1 করে আমরা ঠিক রো 4-এ যেরকম করেছিলাম সেম জিনিসটাই অলমোস্ট হবে এখানে, অর্থাৎ যে চেইন 4 স্পেসটা আছে তার আগে যে ডাবল ক্রোশে আছে সেটার উপর একটা ডাবল ক্রোশে করব আমি। তারপর চেইন 4 স্পেসে টোটাল 7টা ডাবল ক্রোশে, তারপর নেক্সট ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে। এরপরে নেক্সট যে চেইন 3 স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার চেইন 3, এই ক্ষেত্রে দুটা চেইন 3 স্পেস থাকছে। নেক্সট চেইন 4 স্পেসের কাছাকাছি চলে এসেছি। প্রথম যে ডাবল ক্রোশেটা আছে চেইন 4 স্পেসের আগে সেখানে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। চেইন 4 স্পেসে প্রথমে 7টা ডাবল ক্রোশে হবে। এরপরে যে ডাবল ক্রোশে আছে তার উপর একটা ডাবল ক্রোশে হবে। তাহলে কিন্তু আমাদের রাইট সাইডটা কমপ্লিট হয়ে গেল। এখানে খেয়াল করুন আমাদের ইনক্রিজ হয়েছে, তার কারণ এই যে স্পাইনে প্রথমে কিন্তু একটা এই ধরনের শেল অংশ করেছে, এখন কিন্তু 1 2 দুটা তৈরি হলো, অর্থাৎ দুটা ক্ষেত্রে এই ধরনের একটা 3D ইফেক্ট দুটা তৈরি হবে, এই জন্য এখানে কিন্তু ইনক্রিজ হয়েছে। তারপরে চেইন 1 করে নেক্সট যে আমাদের স্পাইন শেলের চেইন 1 স্পেস আছে সেখানে স্পাইন শেল। তারপরে কিন্তু আমাদের রাইট সাইডটা কমপ্লিট হয়ে গেল। আমরা লেফট সাইডের অংশটা কমপ্লিট করব একই প্রসেস ফলো করে। আমি রো 9টা এখন শুরু করছি। অলরেডি আমি কিন্তু ফার্স্ট বর্ডার শেলটা করে ফেলেছি। চেইন 1 করে শেলে যে 3টা ডাবল ক্রোশেটা স্কিপ করে নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে 9টা ডাবল ক্রোশে আছে এখানে, প্রথম ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে, তারপরে কিন্তু এখানে একটা পিকো হচ্ছে চেইন 4 পিকো, চতুর্থ চেইনে আমরা পিকো জয়েন করছি, তারপর আবার চেইন 1, নেক্সট স্টিচের উপরে একটা ডাবল ক্রোশে। এইভাবে আমাদের প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল ক্রোশে পিকো ডাবল ক্রোশে পিকো করে যাব। সবগুলো স্টিচে আমি পিকো করে নেওয়ার পরে নেক্সট যে চেইন 3 স্পেসটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশে, তারপর আবার চেইন 3, নেক্সট চেইন 3 স্পেসে সিঙ্গেল ক্রোশে। তো নেক্সট ডাবল ক্রোশের উপরে আবার ডাবল ক্রোশে করে পিকো করে যাব সবগুলো স্টিচের উপরে। তারপরে চেইন 1 করে নর্মালি আমাদের যে স্পাইন শেলটা আছে সেটা চেইন 1 স্পেসে নেক্সট স্পাইন শেলটা করব। তারপরে চেইন 1 করে লেফট সাইডের ঠিক আমি রাইট সাইডে যেভাবে প্যাটার্নটা ফলো করে আসলাম সেম প্যাটার্নটা লেফট সাইডে ফলো করে যাব। রো 6 আমরা যেটা করেছিলাম প্রথম বর্ডার শেলটা কমপ্লিট করে নেওয়ার পরে চেইন 2 করেছিলাম, সেখানে আমরা চেইন 2 করব। এরপরে নেক্সট পিকো আছে তার প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেখানে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে এরপর চেইন 3, নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করব, তার পরবর্তী ডাবল ক্রোশেটে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। এভাবে চেইন 3 স্পেস দিয়ে একটা করে ডাবল ক্রোশে স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশেটা আমরা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে যাব। লাস্ট ব্যাক পোস্ট ডাবল ক্রোশেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সটে কিন্তু আমাদের চেইন 3 স্পেস আছে, বাট এখানে আমরা কিছু না করে সরাসরি চেইন 2 করব। নেক্সটে যে ডাবল ক্রোশেটা আছে সেখানে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে তারপরে পিকো, ঠিক আমরা এর আগে যে প্যাটার্নটা ফলো করলাম সেম, অর্থাৎ এখানে ডিফারেন্স হচ্ছে যে আমরা চেইন 3 এই স্পেসটাতে কিন্তু কিছু করছি না, মাঝখানে চেইন 3 স্পেসটা স্কিপ করে যাচ্ছি। তারপরে নর্মাল রেগুলার প্যাটার্নটা আমরা ফলো করে যাব ঠিক রো 6-এ আমরা যেভাবে করেছি। তো লাস্ট ডাবল ক্রোশেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে চেইন 2 করে নিই। তারপরে আমাদের যে স্পাইনের শেল আছে তার চেইন 1 স্পেসে স্পাইন হবে, তারপর আবার চেইন 2 করে আমরা রেগুলার প্যাটার্ন ফিরে যাব রাইট সাইডে ঠিক যেভাবে প্যাটার্নটা করেছি। ঠিক এভাবে আমরা প্যাটার্নগুলো ফলো করে যাব আর রো 7 থেকে রো 10 পর্যন্ত। 7 8 9 10 হচ্ছে আমাদের প্যাটার্ন রিপিট রো। আমাদের শালের লেন্থ যতটুকু আমরা চাইবো ততটুকু পর্যন্ত বারবার করে এই 7 থেকে 10 পর্যন্ত রোগুলো আমরা কমপ্লিট করে যাব। রো 10-এর পরে রো 11টা আমাদের রিপিট রো স্টার্ট হচ্ছে রো 7 থেকে। সো রো 7 আমরা যেটা করেছিলাম বর্ডার
শেলটার পরে কিন্তু চেইন 1 করে নেক্সট যে চেইন 2 স্পেস আছে সেখানে একটা ডাবল ক্রোশে, তারপরে চেইন 4 সেম চেইন 2 স্পেসে আরেকটা ডাবল ক্রোশে। এক্ষেত্রে যদি আপনারা খেয়াল করেন আমাদের কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে। প্রথমবার আমরা যেটা করেছি একটা এরকম ফ্যান স্টিচ ছিল, তারপরে দুটা, এরপরে কিন্তু আমাদের 3টা স্পেস তৈরি হয়েছে। এইখানে চেইন 4 স্পেসে আরেকটা এরকম তৈরি হবে, তারপর মিডলে চেইন 4 স্পেসে আরেকটা তৈরি হবে, আর স্পাইনের আগে চেইন 4 স্পেসে আরেকটা তৈরি হবে। ঠিক এইভাবে আমরা যত দূর পর্যন্ত আমাদের শালটা আমরা বড় করতে চাই, যতটুকু লং করতে চাই, যতটুকু ওয়াইড করতে চাই, রো 7 থেকে রো 10 পর্যন্ত আমরা বারবার করে ফলো করে যাব ডিজায়ার্ড লেন্থ অর্জন না করা পর্যন্ত। তো আমি আরও কিছু প্যাটার্ন রিপিট করে আপনাদের দেখাবো যে কেমন লাগছে দেখতে। আমি দুটো ভার্সনই দেখানোর চেষ্টা করব, এটা মোটা সুতাই করা আর এটা চিকন সুতাই করা। ঠিক এই ডিজাইনটা আসার পরে যদি আমরা কমপ্লিট করে ফেলি এরকম ডিজাইন করে, তাহলে হয়তো শালটা দেখতে সুন্দর লাগবে। আমরা চাইলে এই যেখানে আমাদের শেল স্পাইন শেল আছে, দুই সাইডের যে দুটো শেল আছে বর্ডার শেল, এই 3টা জায়গায় আমরা টার্সেল লাগাতে পারি, তাহলে খুব সুন্দর লাগবে। আমি এখানে আরও কিছু রিপিট কমপ্লিট করে আপনাদের দেখাবো যে শালটা আর একটু বড় হলে কেমন লাগছে দেখতে।